সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া নিয়ে ভারতেও বিতর্ক। সংযুক্ত আরব আমিরাতের কাছে ট্রাম্প প্রশাসনের $2300 কোটি অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রস্তাব আনছেন 3 সিনেটর। বড়দিনের আগেই করোনার টিকা সরবরাহ করার আশা ফাইজার বায়োএনটেকের। আফগানিস্তানে নিজেদের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়া, কাবুলের কাছে ক্ষমা প্রার্থনা। মার্কিন সর্বোচ্চ চাপ সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে বলছে ইরান। ইসরায়েল ও বাহরাইন শীঘ্রই দূতাবাস খুলবে। এবং সবশেষে জানাবো, চীন পরবর্তী দালাই লামা নির্বাচন করলে মানবে না যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া নিয়ে ভারতেও বিতর্ক। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার একটি কালীপুজোয় যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তার জন্য ভারতের নানা হিন্দুত্ববাদী গোষ্ঠীও এখন তার প্রতি হতাশ। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সরাসরি বিবিসিকে বলেছেন, ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের প্রতি সাকিব আরও মর্যাদা দেবেন বলেই তারা আশা করেছিলেন। তবে পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস ভাবধারার সঙ্গে যুক্ত একাধিক নেতা এটাও বলছেন, আজকের বাংলাদেশে যে বাস্তবতা, তাতে প্রাণের ভয়ে কার্যত বাধ্য হয়েই যে সাকিবকে ক্ষমা চাইতে হয়েছে, এটা তারা বুঝতে পারছেন। ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন আবার মন্তব্য করেছেন, ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সাকিব আসলে হিন্দু ধর্মকেই অপমান করেছেন। বস্তুত ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতার একটি কালীপুজোয় যোগদান এবং তাকে কেন্দ্র করে বিতর্কের ঢেউ এবার বাংলাদেশ পেরিয়ে ভারতেও আছড়ে পড়ছে। একজন প্রকৃত মুসলমান হিসেবে কালীপুজোর অনুষ্ঠানে যাওয়াটাও তার উচিত হয়নি। সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের এই বক্তব্য ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোও মোটেই ভালোভাবে নিচ্ছে না। বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষস্থানীয় নেতা ডক্টর সুরেন্দ্র জৈন বিবিসি বাংলাকে বলেছেন, সাকিবের মতো তারকা ক্রিকেটারের কাছ থেকে তারা আরও নির্ভীক আচরণ প্রত্যাশা করেছিলেন। ডক্টর জৈন বলেন, কালীপুজোয় যাওয়াটা কিভাবে বড় অপরাধ হতে পারে? হিন্দু ও খ্রিস্টানরা কি মুসলমানদের ইফতার পার্টিতে যোগ দেন না? অনেক হিন্দু তো নামাজেও সামিল হন। এটা দুর্ভাগ্য যে কালীপুজোয় যাওয়ার অপরাধে বাংলাদেশে একজন তারকাকেও প্রাণের হুমকি দেওয়া হচ্ছে, কিংবা ফেসবুক পোস্টের বাহানায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, সাকিব আল হাসানের মতো একজন নন্দিত ক্রিকেটার এই ইসলামী মৌলবাদের নিন্দা করবেন, এটাই আমাদের প্রত্যাশা ছিল। তার কাছ থেকে এই বার্তাটাই চেয়েছিলাম যে ভিন্ন ধর্মের সহ অবস্থান তখনই সম্ভব যখন পরস্পরের প্রতি সম্মান থাকে। পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সভাপতি, ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় মনে করেন, বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ভারতে যে যথেষ্ট প্রতিবাদ দানা বাঁধেনি, সাকিব আল হাসানকে নিয়ে এই বিতর্কে এটাই সবচেয়ে আক্ষেপের বিষয়। তথাগত রায় বলেন, ভারতে যারা ধর্মনিরপেক্ষতার বন্যায় ভেসে যাচ্ছেন, সেই তথাগতিত সেকুলাররা তো কেউ একবারও বললেন না যে বাংলাদেশে এই যে লোকটি হুমকি দিয়েছে সে একটা ঘোর অন্যায় করেছে। তিনি আরও বলেন, সাকিবের যদি কালীপুজো উদ্বোধন করার ইচ্ছে হয় তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত, এটা তো তাদের বলা উচিত। সোশ্যাল মিডিয়াতে নানা হিন্দুত্ববাদী পোস্টের জন্য পরিচিত তথাগত রায় অবশ্য বিবিসির কাছে এটাও স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমা চাওয়ার জন্য তিনি সাকিব আল হাসানকে অন্তত দোষ দিচ্ছেন না। তিনি বলেন, প্রাণের ভয়ে সে ক্ষমা চেয়েছে, তা সে চাইতেই পারে, কিন্তু তার উপর হুমকির তো নিন্দা হবে নাকি? ভারতে সেই নিন্দাটা যে নেই, এটাই সেকুলারদের ভণ্ডামিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মুসলিমরা কোনো অন্যায় করলে তারা তখন চোখ বন্ধ করে থাকেন। কলকাতার যে পুজোতে সাকিব এসেছিলেন সেখানে তিনি একজন মুসলিম হিসেবে নন, বরং ধর্মের ঊর্ধ্বে একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে এসেছিলেন। সেটা আয়োজকদের স্পষ্ট করে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। কলকাতায় আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ ভাষ্যকার রন্দিদেব সেনগুপ্ত বলেন, ধর্মের উপরেও তো প্রত্যেক ব্যক্তির কিছু নিজস্ব স্বাধীনতা বা অধিকার থাকে, এটাকে আমি তার উপর হস্তক্ষেপ হিসেবেই দেখছি। ইসলামী মৌলবাদীরা এই জিনিসটা প্রায়ই করে থাকেন এবং আমি বলবো সাকিব আল হাসান তারই সবশেষ শিকার। এদিকে বর্তমানে দিল্লি প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইট করেছেন, কালীপুজোয় যাওয়ার জন্য সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া মোটেই উচিত হয়নি। যে মুসলিমরা পুজো মণ্ডপে যান কিংবা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল, এতে তাদের হত্যা করতে ইসলামী মৌলবাদীরা
উৎসাহিত হবে বলেও তিনি মন্তব্য করেছেন। সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় 2300 কোটি ডলারের ড্রোন এবং অন্যান্য অস্ত্র বিক্রি থামিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রস্তাব আনছেন 3 জন সিনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক সপ্তাহের মধ্যে তার পদ ছাড়তে হবে। তার আগে এই প্রস্তাবে তিনি বড় রকম হোঁচট খাবেন বলেই মনে করা হচ্ছে। ওই 3 সিনেটর হলেন ডেমোক্র্যাট দলের সিনেটর বব মেন্ডেজ, ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। অস্ত্র বিক্রি বন্ধ করতে তারা আলাদা আলাদা 4টি প্রস্তাব আনবেন। এর ফলে আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন, F-35 যুদ্ধবিমান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আমিরাতের কাছে এত বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পাল্টে যেতে পারে। এ বিষয়ে তাড়াহুড়ো করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস সদস্যরা। তারা গত সপ্তাহে কংগ্রেসের কাছে অস্ত্র বিক্রি নিয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। মার্কিন কংগ্রেসের অনেক আইন প্রণেতার উদ্বেগ এই জন্য যে আমিরাত এসব অস্ত্র ব্যবহার করতে পারে যুদ্ধে। তাতে ইয়েমেনের বেসামরিক মানুষজন ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই দেশটিতে এমনিতেই দীর্ঘ সময় ধরে চলছে গৃহযুদ্ধ। তাতে সেখানে সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয়। ট্রাম্প প্রশাসন থেকে অস্ত্র বিক্রির এই চুক্তির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, আন্তর্জাতিক মানবাধিকারের আইন লঙ্ঘন করে এই অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হতে পারে। তাতে হতাহত হতে পারেন ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ। বিক্রির তালিকায় যেসব অস্ত্র রয়েছে তার মধ্যে আছে জেনারেল অ্যাটমিক, লকহিড মার্টিন কোরের F-35 যুদ্ধবিমান ও রেথিয়নের প্রস্তুতকৃত ক্ষেপণাস্ত্র। বড়দিনের আগেই করোনার টিকা সরবরাহ করার আশা ফাইজারের। বড়দিন বা 25শে ডিসেম্বরের আগেই করোনা ভাইরাসের টিকা সরবরাহ শুরু করতে পারে ফাইজার বায়োএনটেক। পরীক্ষার চূড়ান্ত দফায় শতকরা 95% সফলতা দেখার পর তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে। সেই অনুমতি আগামী মাসেই তারা পেতে পারে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ফাইজার তার টিকায় কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করেছে বুধবার। বিভিন্ন বয়সী মানুষ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এই টিকা প্রয়োগ করা হয়েছিল। তাতে কার্যকর ফল এসেছে। করোনা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রমিত করে বয়স্ক এবং কৃষ্ণাঙ্গসহ সুনির্দিষ্ট কিছু গ্রুপের মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস মহামারী শেষ করতে এটি একটি বড় অর্জন। ফাইজারের পরীক্ষা চালানো হয়েছে 43,000 মানুষের উপর। এর মধ্যে 170 জন স্বেচ্ছাসেবক ছিলেন করোনায় আক্রান্ত। পরীক্ষায় 162 জনকে দেয়া হয়েছে একটি প্লেসিবো টিকা নয়। তাতে দেখা গেছে এই টিকা শতকরা 95% কার্যকর। আফগানিস্তানে নিজেদের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়া। 4 বছর আগে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার যে তদন্ত শুরু হয়েছিল সেটার রিপোর্ট মিলেছে শেষ পর্যন্ত। বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, 2001 সালে আফগানিস্তানে শুরু হওয়া ইঙ্গো মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যরা শিশুসহ 39 জন নিরস্ত্র আফগানকে হত্যা করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেছেন, নিহতদের মধ্যে কোনো সশস্ত্র লোক ছিলেন না। তারা ছিলেন নিরস্ত্র কারাবন্দী, কৃষক, শিশু এবং অন্যান্য বেসামরিক লোক। তিনি নিজ বাহিনীর সদস্যদের ওই অপরাধের জন্য আফগানিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেদের সেনাদের যুদ্ধাপরাধের বিষয়টা অবশ্য অস্ট্রেলিয়া প্রথম থেকে অস্বীকার করার চেষ্টা করেছিল। তবে 2016 সালে তারা একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি জানায়, 23টি ঘটনায় 39 আফগান নাগরিক হত্যায় তাদের স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের 25 সদস্য দায়ী বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। জেনারেল ক্যাম্পবেল জানান, ওটা ছিল ঠান্ডা মাথায় মানুষ হত্যা। ওই সময় বিশেষ বাহিনীর ওই 25 জন সদস্যের উপর কোনো মানসিক চাপ ছিল এমন কোনো প্রমাণ মেলেনি। তিনি বলেন, এরকম হত্যাকাণ্ড অবশ্য মানবতার ইতিহাসে এক লজ্জাজনক ঘটনা। ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে ফোন করে ক্ষমা চান। আফগান প্রেসিডেন্ট বলেছেন, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী দায়ী এসব সেনা সদস্যদের
সংসদের বিচারের আওতায় আনবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। ৩৯ আফগান বেসামরিক হত্যার জন্য দায়ী এসব সেনা সদস্যের কেউ কেউ এখনও বাহিনীতে কর্মরত, কেউ কেউ অবশ্য অবসরে চলে গেছেন। তদন্ত প্রতিবেদনে ২৩টি ঘটনায় গণহত্যার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ খবর জানিয়েছে আল জাজিরা। মার্কিন সর্বোচ্চ চাপ সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতেবজাদেহ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। বুধবার এক টুইটার পোস্টে খাতিবজাদেহ কথা বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের ক্ষেত্রে মার্কিন ব্যর্থতার ব্যাপারে পম্পেওর হতাশা বেশ বোধগম্য বলেও তিনি মন্তব্য করেন। এর আগে বুধবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যেহেতু এখনও জাতিসংঘের সদস্য দেশ, সে কারণে পরমাণু সমঝোতার ধারাগুলো পুনরুদ্ধারে অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করতে ইরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমেরিকা যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩ নম্বর প্রস্তাব মেনে চলে, তাহলে আমরাও পরমাণু সমঝোতার ধারাগুলো আবারও অনুসরণ করব। এর আগে জারিফ আরও বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরতে চান, তাহলে তাকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিগুলো মেনে চলতে হবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। চীন পরবর্তী দালাই লামা নির্বাচন করলে তা মানবে না যুক্তরাষ্ট্র। দালাই লামা বেছে নেওয়ার কোনো অধিকার চীনের নেই, এমন বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম দপ্তরের দূত স্যামুয়েল ডি ব্রাউনব্যাক। মার্কিন এই কূটনীতিক গত অক্টোবর ভারতে প্রবাসী তিব্বতী সরকারের কার্যালয় ধর্মশালা শহরে এসেছিলেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, ধর্মশালায় গিয়ে প্রবাসী তিব্বতীদের সঙ্গে দেখা করে এসেছি। আমি তাদের বলেছি, চীন যদি দালাই লামা বাঁচতে যায়, যুক্তরাষ্ট্র তা সমর্থন করবে না। এর আগে চীন জানায় এবার তারাই দালাই লামা বেছে নেবেন, কিন্তু স্যামুয়েল ডি ব্রাউনব্যাক বলছেন, চীনের দালাই লামা বেছে নেওয়ার কোনো অধিকার নেই। তিব্বতের বৌদ্ধরা শত শত বছর ধরে তাদের আধ্যাত্মিক নেতাকে বেছে নিয়েছেন। ব্রাউনব্যাক বলেন, চীনের কমিউনিস্ট পার্টি কখনো দালাই লামা বাঁচতে পারে না। চতুর্দশ দালাই লামার বয়স এখন ৮৫ বছর। ১৯৫৯ সালে তিব্বতের বৌদ্ধরা চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে চীনা কমিউনিস্ট পার্টি। এরপর চতুর্দশ দালাই লামা তিব্বত থেকে ভারতে পালিয়ে আসেন। হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে তিব্বতের প্রবাসী সরকার গঠিত হয়। বর্তমানে ভারতে প্রায় ১,৬০,০০০ তিব্বতী বাস করছেন। ব্রাউনব্যাকের অভিযোগ, চীন এখন যেমন ধর্মীয় নিপীড়ন চালাচ্ছে, আগে কেউ তেমন করেনি। চীন মনে করছে এভাবে সন্ত্রাসবাদকে প্রতিহত করা যাবে, কিন্তু ধর্মীয় নিপীড়ন চালিয়ে সন্ত্রাসবাদকে প্রতিহত করা যায় না। এর ফলে বরং আরও বেশি সন্ত্রাসী সৃষ্টি হবে। ব্রাউনব্যাকের বক্তব্য, চীন ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উইঘুর, তিব্বতী বৌদ্ধ, খ্রিস্টান হাউস চার্চ, ক্যাথলিক চার্চ এবং ফালুন গং সব ধর্মের মানুষকেই তারা দমন করতে চায়। তাদের উদ্দেশ্য হল পুলিশি রাষ্ট্র গড়ে তোলা। ইসরায়েল ও বাহরাইন শীঘ্রই দূতাবাস খুলবে। দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির পর বুধবার প্রথমবারের মতো বাহরাইনের সরকারি প্রতিনিধিরা ইসরায়েলে যাওয়ার পর এই ঘোষণা এলো। বাহরাইনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরে মানামা সফর করবেন। মানামায় একটি দূতাবাস খোলার ইসরায়েলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে। আবার একইভাবে ইসরায়েলেও দূতাবাস খোলার জন্য বাহরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা মন্ত্রী আসকেনাজিকে জানানো হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়া এখন খুব দ্রুতই এগিয়ে যাবে। আসকেনাজিও বলেছেন, এই বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন। এর আগে ইসরায়েল ও বাহরাইনের কর্মকর্তারা অক্টোবরেই মানামায় বাণিজ্য, বিমান পরিষেবা, টেলিযোগাযোগ, অর্থনীতি, ব্যাংকিং এবং কৃষি খাতে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর সই করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আসকেনাজি জানিয়েছেন, এই বছরের শেষ দিকে বাহরাইনের নাগরিকরা ইসরায়েলে ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। আর দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে শীঘ্রই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস আগে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তি হয়। তুরস্ক ও ফিলিস্তিন এই চুক্তিকে মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।